নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড জামালপুর শহর জুড়ে নষ্ট করা হচ্ছে। জুলাই আন্দোলনের গ্রাফিতি, আইন শৃঙ্খলার অবনতিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। যারা আছে আওয়ামী লীগ দোষরা এই সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারি জানতে হবে। নরসিংদীর পলাশে 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। সাবেক এমপি দুই ভাই ও ভাগ্নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। এই যে 8 তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। জমি দখল, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই করে নাই। কুষ্টিয়া সীমান্তে অরক্ষিত ভূমি উদ্ধারে বিজিবির তৎপরতা। বাংলাদেশ ভারত যৌথ জরিপ সম্পন্ন, সীমানা পিলার স্থাপনের উদ্যোগ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। গত বছরের 23 অক্টোবর নিষিদ্ধ ঘোষণার পর থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবস্থা থেকেই বিভিন্ন সময়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। দেয়াল লিখন আর ঝটিকা মিছিলের পর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের। গণ অভ্যুত্থানের গ্রাফিতি ধ্বংস করা হচ্ছে জামালপুরে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর। শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে দেয়াল লিখনে ভরে উঠেছে জামালপুরের অলিগলি। ছাত্রলীগের কর্মীরা নষ্ট করছে জুলাই অভ্যুত্থানের আঁকা গ্রাফিতিগুলো। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা বাংলা ভাষায় বলা হয় যে চিকামারি রাতে অন্ধকারে, কিন্তু দিনের আলোতে কিন্তু তারা আসতে পারছে না কোনোভাবেই। আমরা বিপ্লবের সময় আমরা বিপ্লব যে এনেছি সেটা আন্দোলন করেছি দিনের বেলায়। তারা বলছেন 5 আগস্টের পর বেড়েছে চোরাগোপ্তা হামলা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। ইচ্ছাকৃতভাবে অবনতি ঘটানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। যারা আছে আওয়ামী লীগ দোষরা এই সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারি জানতে হবে। এই অবস্থার জন্য দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুল সিদ্ধান্ত ও ইন্ধনকারীদের দুষছেন জেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। বলছেন ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে তৃণমূল কর্মী ও সমর্থকরা হুমকির মুখে পড়েছেন। তাদের এই কর্মের ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই এলাকার যে সাধারণ আওয়ামী লীগের আছে, যারা আওয়ামী লীগের ভোটার পর্যন্ত আছে, তারা একটা হয়রানির শিকার হচ্ছে। তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। রাজনৈতিক কর্মী আর বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকার সুযোগ নিচ্ছে সংগঠনটি। রাজপথে সর্বোচ্চ পরিমাণ সক্রিয় থাকার পরও প্রশাসনিক সহযোগিতা যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না। রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি ওনারা উত্তেজিত করবার চেষ্টা করে, জামালপুরের সাধারণ মানুষ, জামালপুরের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষ এই বিষয়টিকে তাদেরকে প্রতিহত করবে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক অবস্থা বলে দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এজন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত আছে। যারা দুষ্কৃতিকারী তারা জামালপুরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তেমন সুবিধা করতে পারবে না। পুলিশের খাতায় জেলায় 2024 সালের শেষ 3 মাসে খুনসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 438টি। এর মধ্যে অক্টোবরে 138, নভেম্বরে 142 ও ডিসেম্বরে 158টি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নরসিংদী 2 আসনে গত 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। দুই ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ আর কামরুল আশরাফ খান পটন সাবেক এমপি, আর তাদের ভাগ্নে ছিলেন ঘোড়াশালের মেয়র। মামা ভাগিনাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল আর ভিন্ন মত দমনে, অত্যাচার, নির্যাতন সহ রয়েছে অসংখ্য অভিযোগ।
করেছেন সম্পদের পাহাড়। নরসিংদীর পলাশ উপজেলার প্রতাপশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন আওয়ামী লীগ সরকারের আমলেই বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন। প্রায় 582 কোটি টাকা মূল্যের 72,000 টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। সার ব্যবসায়ী পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসাবেই পরিচিত। 2014 সালে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন তিনি। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ 2008, 18 ও 24 সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশালের মেয়র। স্থানীয়দের অভিযোগ, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার। আনোয়ারুল আশরাফ খান দিলীপ যখন সংসদ সদস্য হয়, টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। জমি দখল, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্র এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। চাঁদাবাজির উৎপাত, ঠিক আছে, ওরা চালাইছে, ঠিক আছে। এই যে 8তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। এই জায়গাটা নিয়ে উনি একটা এখানে রিসোর্ট তৈরি করবো আমরা যতটুকু জানছি। এই জমিনগুলো আসলে সবই হিন্দু ছিল। চুরির গাড়ি, প্রাইভেট কার, বড় বড় গাড়ি সে বিক্রি করে ঢাকায়, সে ওয়ার্কশপ তৈরি করে ওই চুরির গাড়ি সেইখান থেকে রং টং বদলায় সে তার ব্যবসা শুরু করে। পরবর্তীতে যখন তার ভাই যখন দিলীপ সাহেব এখানে এমপি নির্বাচিত হলো, তারপরে তাদের শুরু হয় পলাশে লুটপাটের বহিঃপ্রকাশ। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের অনেক অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্বে হয়েছে। উপজেলা প্রোগ্রাম করতে চাই এই পটন খানের নেতৃত্বে, এই দিলীপ ডাক্তারের নেতৃত্বে, তার ভাগিনা ছিল যে তুষার মেয়র, তার নেতৃত্বে আমার নিজের গুলি করে ফালায় রাখে। সাবেক এমপি দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 16 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। 30টি ব্যাংক হিসাবে 441 কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। 2013 ও 2023 সালের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 10 বছরের ব্যবধানে ছোট ভাই পটন ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বেড়েছে অর্ধশত কোটি টাকার। এর বাইরেও নামে বেনামে তাদের বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। বিগত সরকার আমলে তাকে অনেক প্রশ্ন দিচ্ছে, এই সরকার আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন সাবেক এমপি পটন, দিলীপ ও তুষার পলাতক। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে নিয়ে গিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে হরিণমারি হাট এলাকা সহ আশপাশে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। তিনি নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন স্থানীয়রা। রাতে সীমান্ত এলাকায় গেলে তাকে ধরে নিয়ে যায় ভারতের বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বিজিবি জানায়, তাকে ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগ চলছে। কুষ্টিয়া সীমান্তে বিপুল অরক্ষিত ভূমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে বিজিবি। দ্রুত সীমানা পিলার স্থাপনের কথা জানিয়েছে তারা। এর মধ্যে সম্পন্ন হয়েছে দু দেশের যৌথ জরিপ। দৌলতপুরের 40পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। অবশেষে 40পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। সীমানা ঠিকই ওরা রেখে দিয়েছে জমি, বলছে মাপ আমরা মানি না, এই মাপ নতুন করে করলে কেন এই জমি ছাড়া হবে, নাহলে ছাড়বো না। এই অঞ্চলে সম্পর্ক ভালো, যার কারণে আমরা জমিটা ফেরত পেয়েছি। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে তা ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। বিগত 25 বছর ধরে ওদের আওতায় ছিল আমাদের এই জমি, বাংলাদেশের জমিগুলো। 25 বছর পর আমাদের জমিগুলো আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই। তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইনশাআল্লাহ মানে আমাদের জমি আমরা ফেরত পাইলে আমাদের হয়তো
খেতে আবাদ পানি খুব ভালোভাবে হয়। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আগুনে পড়ল গোপালগঞ্জের একটি গোডাউন। ভোরের সদরের ব্যাকপাড়ায় একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা। আগুনে অন্তত 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। সেন্ট মার্টিনে অগ্নিকাণ্ডে কিংসুক ও বিচ ভ্যালি সহ 3টি ইকো রিসর্ট পুড়ে গেছে। রাত 2টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। আশ্রয় নেন পাশের রিসর্টগুলোতে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বিচ ভ্যালি রিসর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসান আল কুতুবি। ইসান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু সেটা কি জানা গেছে কিনা? নাবিলা, প্রথম বিষয় হচ্ছে আগুন লাগার কারণ এবং এই কারণ জানার জন্যই মূলত 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণ তারা করবেন। তারা তদন্ত কমিটি সেই রিপোর্ট দিবেন। ততক্ষণ পর্যন্ত আপাতত প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে, বিচ ভ্যালির যে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত সেটির মধ্যেই এখনও সীমাবদ্ধ আছে। আর হচ্ছে যেহেতু মধ্যরাতে আগুন, সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় এ ধরনের ঘটনা আগে কখনো দেখেনি। আর হচ্ছে এই পর্যটন মৌসুমে, একেবারে ভরা মৌসুমে এখন সেন্ট মার্টিনে যে 2000 পর্যটক প্রতিদিন যায়, প্রত্যেকটা রিসোর্টে ভালো মানের যে রিসোর্টগুলো, বিশেষ করে গতকাল রাতে যে রিসোর্ট 2টি পড়ে গেছে একেবারে, আর একটা রিসোর্টের আংশিক পড়েছে। এই 3টি রিসোর্টই কিন্তু একেবারে পর্যটক ভরপুর ছিল, যার কারণে পর্যটকরাও দিক বিদিক ছুটাছুটি করেছে এবং আতঙ্কের মধ্যে ছিল। এবং পাশাপাশি অন্যান্য যে রিসোর্টগুলো ছিল আশেপাশের, সেগুলোতেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে সবগুলো হচ্ছে ইকো রিসোর্টের পাশাপাশি আগুনের যে তীব্রতা এবং এর সাথে আবার যুক্ত হয়েছে বাতাসের তীব্রতা মিলেই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। সেই কারণেই স্থানীয়রা, যেহেতু ওখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই, সে কারণে স্থানীয়রা এবং ওখানে যে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবি, পুলিশ যারাই রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এসেই এই আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রায় 2 ঘন্টা পর। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আমরা পরে জানবো। আরেকটা বিষয় হচ্ছে, সেন্ট মার্টিন এমনিতেই ব্যবসা শুরু হয়েছে ডিসেম্বরের শুরু থেকেই, আর এখন জানুয়ারি, হয়তো আর বেশি দিন না, রমজানের আগ পর্যন্ত হয়তো তারা কোনোভাবেই তাদের যে 4 মাস 6 মাস ব্যবসা করে সেটি হয়তো তারা পুষিয়ে উঠতে চেষ্টা করছিলেন। এর মধ্যে আগুনের ঘটনা আসলে দুঃখজনক এবং এটি অশনির খুবই দুঃখজনক বিষয়টা। ধন্যবাদ ইহসান আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।